সেই বিষয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আমি আবার বলছি, নির্মল ঘোষকে ডিফেন্ড করা, নির্মল ঘোষকে সমর্থন করা এর কোন রকম কোনো প্রশ্ন নেই। উনি কি করেছেন না করেছেন ওনাকে বা ওনার যারা আইনজীবী আছেন তাদের ব্যাপারটা দেখতে হবে। আমরা চাই নিরপেক্ষ তদন্ত, কিন্তু প্রশ্ন হচ্ছে এই, সিবিআই কি আঙুল চুষছিল? অভয়ার কাণ্ড অত্যন্ত নিন্দার, প্রথম দিন থেকে আমরা নিন্দা করেছি। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী নিয়ে মিছিল করেছেন, পুলিশকে যা যা ব্যবস্থা নেওয়ার বলেছেন। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে। এরপর ওনারা বলছিলেন সিবিআই চাই, সিবিআই চাই, তো সিবিআই এসছে। সিবিআই সব দিক খতিয়ে দেখে নির্মল ঘোষকে গ্রেফতার করার কোনো গ্রাউন্ড পায়নি, তাই করেনি। এবার বিজেপি ক্ষমতায় এসে তাদের মূল উদ্দেশ্য হয়ে যাচ্ছে, তারা যে ন্যারেটিভটা রাজনৈতিক ভাবে তৈরি করছে, তদন্তের মাধ্যমে ন্যারেটিভটাকে এস্টাবলিশ করা। তারা বলেছিল অমুক করতে হবে, তাই পুলিশকে দিয়ে সেটাই করতে হবে। যদি এত বড় অপরাধ নির্মল ঘোষ করে থাকে, সিবিআই তো তাকে তুলে নিতে পারতো। সিবিআই কে? সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের, হোম মিনিস্ট্রি। তাহলে সিবিআই এতদিন ধরে ধরলো না, তার মানে কি সিবিআই তদন্ত করেনি? তার মানে সিবিআই এর প্রতি অনাস্থা, নাকি সিবিআই তদন্ত করে পায়নি? এবং এরা এখন রাজনৈতিক এজেন্ডা বা রাজনৈতিক এস্টাবলিশড যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য পুলিশকে ব্যবহার করছে। ফলে নির্মল ঘোষকে আমি কোনো অবস্থায় সমর্থন করব না, তাদের ব্যাপার। বাট এই যে একবার পুলিশের কাছ থেকে চলে যাওয়া সিবিআই এর কাছে, আবার সিবিআই পুলিশের কাছে চলে এলো, তারপর আবার এনাদের সুবিধা মতো আর একটা এফআইআর হচ্ছে, আবার পুলিশ করছে, এটা পরিষ্কার একটা রাজনৈতিক ন্যারেটিভ তারা যেটা তৈরি করেছিলেন রাজনৈতিক টার্গেট করে। তাই নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন 100% শাস্তি হবে। নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন, সিবিআই এতদিন অ্যারেস্ট করেনি কেন? আবার অন্যদিকটা দেখতে হবে, অনেক সময় পাড়া প্রতিবেশীদের কাছে কোনো বিপজ্জনক ঘটনা ঘটলে, কোনো পরিবারে বিপজ্জনক ঘটনা ঘটলে জনপ্রতিনিধি বা প্রতিবেশীদের সাহায্য করতে অনেক সময় এগিয়ে আসতে হয়। এখন সেই সাহায্য করার পরিণামে যদি পরে সেটা অপবাদ, কলঙ্ক, অপরাধ হয়ে ফিরে আসে, তো তাহলে তো লোকে এবার পাড়া প্রতিবেশীকে সাহায্য করার আগে দুবার ভেবে দেখবেন। আমি নির্মল ঘোষকে কোনো সাপোর্ট করব না। যদি প্রথমেই সিবিআই আসার পর সিবিআই অ্যারেস্ট করে নিত, তথ্য প্রমাণ থাকতো, তাহলে একরকম হতো। সিবিআই এতদিনে অ্যারেস্ট করেনি, এখন বিজেপির রাজনৈতিক ন্যারেটিভকে এস্টাবলিশ করার জন্য পুলিশকে ব্যবহার করা হচ্ছে। এবার বাকিটা নির্মল ঘোষ বা তার আইনজীবীরা বলবেন, কিছু আমি এর মধ্যে বলবো না। বীরপুরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই শ্মশানের বিষয়টা নিয়ে এটা তদন্ত হবে এবং রাজ্য পুলিশই করবে, যেটা সিবিআই একটা মামলা। তারপরেই এই এফআইআর হয়ে গেল, তাকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে আমার একটা দেহ তদন্ত শেষকৃত্য নিয়ে তদন্ত হবে ইত্যাদি, তো সেই অনুযায়ী তার পুলিশ ব্যবস্থা করেছে। আমাদের তো সেইটা কৌতূহল, তাহলে সিবিআই 2 বছর ধরে করলো কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পুলিশ তো তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছিল, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছিল। সিবিআই আসার পর সিবিআই করলো কি? সিবিআই এর তদন্তে কি দাহ অংশ বাদ ছিল? 3টে কোর্ট কিন্তু মনিটর করেছে, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেখানেও তো ওনারা একই কথা বলেছে। সিবিআই তো গোটাটা তদন্ত করেছে। তো সিবিআই তদন্ত করার পর ধরার হলে নির্মল ঘোষকে ধরতো, তো সিবিআই কেন ধরেনি সেটা সিবিআই বলতে পারবে। আবার সিবিআই ধরেনি, অথচ বিজেপির ন্যারেটিভ ছিল ধরতে হবে, সেই জন্য সিবিআই এর কাছ থেকে আলাদা করে মামলা তৈরি করে অ্যারেস্ট করানো হচ্ছে। সে বিষয়গুলো প্রশ্ন ওঠার অবকাশ থাকছে। আমি বলছি, কোনো অবস্থায় নির্মল ঘোষকে আমি কোথাও সাপোর্ট করছি না। তাকে বা তার আইনজীবীদের তাদের মামলা সামলাতে হবে। তিনি কখনো কি বলছেন, কখনো আবার ভালো বালিশ শিবিরে গিয়ে বসে থাকছেন, সব নানা রকম সব ব্যাপার ঘটছে। কিন্তু এই দাহতে যদি তার কোনো ভূমিকা থাকে, তাহলে পুলিশ সেখানে ধরবে। আবার যদি ভূমিকা থাকে, তাকে যদি এখন পুলিশ ধরে, তাহলে আবার প্রশ্ন আসবে সিবিআই কেন ধরেনি। আবার সিবিআই কেন ধরেনি তার উত্তর খুঁজতে গিয়ে যদি দেখা যায়
যে তিনটে কোর্টকে, মহামান্য আদালতকে সব বলার পরেও ধরার প্রয়োজন মনে করেনি, তাহলে সেখানে বিজেপির তৈরি করা ন্যারেটিভকে এস্টাবলিশ করার জন্য ধরছে কিনা পুলিশকে ব্যবহার করে, সেই প্রশ্ন আসবে। রহস্য মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু এনআরএস হাসপাতালে এক নার্সের অস্বাভাবিক মৃত্যুর খবর এসছে। তবে এটা পুলিশ প্রশাসন নিশ্চয়ই তদন্ত করছেন, আমরা বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি। আমরা মৃত্যু নিয়ে কোনো রকম কোনো রাজনীতি করতে চাই না, যেটা অভয়ার যে সামাজিক বিকৃত এক পশ্চাৎকে মানে তার জন্য একটা কলঙ্কজনক ঘটনা ঘটে গেছিল, সেটা নিয়ে কয়েকজন রাজনীতি করে গেলেন। আমরা সেই রাজনীতি করতে চাই না, কিন্তু আমরা এটাও বলবো যে আরজি করে এরকম একটা ঘটনা ঘটলে সেটা নিয়ে সকাল থেকে নানা গল্প বেরিয়ে যায়। আর এনআরএস এর নার্সের যদি অস্বাভাবিক মৃত্যু হয়, তাহলে সেই বিপ্লবীরা এখনো পর্যন্ত নীরব হয়ে ঘুমোচ্ছেন। দেখার, তবে আমরা কোনো তাড়াহুড়ো করছি না। পুলিশ প্রশাসন কি বলেন, তার বাড়ির লোক কি বলেন, সেগুলো থেকে আমরা অভয়াকাণ্ডে যে রাজনীতিটা বাকিরা করেছেন, একের পর এক মিথ্যাচার হয়েছে, 150 গ্রাম থেকে শুরু করে ওই রক্তমাখা গ্লাভস, ফলে আমরা ওসব করতে চাই না। আমরা নিরপেক্ষ যথাযথ তদন্ত চাই। নির্বাচনের আগে এটা ঘোষণা করা হয়েছিল তারা দক্ষিণ ভান্ডার যারা পাচ্ছেন তারা অন্নপূর্ণা ভান্ডার কালকে রাজ্য সরকার ঘোষণা করবেন যে 10 লাখ টাকা ইনকাম তারা। আমরা বারবার বলে এসেছি, লক্ষ্মীর ভান্ডার আমাদের মতো আর্থসামাজিক পরিস্থিতিতে সবার পাওয়াটা সবাই পেয়েছেন। এখন তাই নিয়ে নানা রকম কথা যারা বলছিলেন, তারাই হঠাৎ এসে বললেন আমরা অন্নপূর্ণা ভান্ডার মুখ করবো তমুক করবো। তো তারা তো ভোটের আগে বলে দিতে পারতেন যে আমরা অন্নপূর্ণা ভান্ডার, আমার এই শর্ত। তো মানুষ যদি সেগুলো জানার পর তাদের ভোট দিত, তাহলে কিছু বলার ছিল না। কিন্তু যারা লক্ষ্মীর ভান্ডার পাবেন তাদেরই সব 3000 টাকা হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডার, সেই বলে ভোট নেওয়ার পর এখন যদি কন্ডিশন করে অর্ধেক লোককে বাদ দেয়, তাহলে তো সেটা মানুষের সঙ্গে ভোট প্রতারণা। একই জিনিস ঘটেছে স্বাস্থ্যসাথীর সঙ্গে। স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা করে সবাই যে বিমাটা পেতেন, বলা হলো এটা আয়ুষ্মান ভারত। আমরা তখন থেকে বলেছি আয়ুষ্মান ভারত সকলের জন্য নয়। আজকে দেখা যাচ্ছে আয়ুষ্মান ভারত সকলের জন্য নয়, এই বিধানসভায় লিখিতভাবে রয়েছে। প্রথমে বলা হয়েছিল যারা আয়ুষ্মান ভারত পাবেন না তাদের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে। হয় নাকি কখনো মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রত্যেককে 5 লাখ টাকা? তারপরে সেখান থেকে সরে আবার একটা নথি পেশ হলো বিধানসভায়, সেখানে বলা হলো রাজ্য সরকার আলাদা একটা 5 লাখ টাকা পর্যন্ত বীমা করে দেবে। আরে ভাই, সেটাই তো স্বাস্থ্যসাথী ছিল, তাহলে নতুন করার দরকার কি? অর্থাৎ এই অন্নপূর্ণা ভান্ডার বলুন বা আয়ুষ্মান ভারত, প্রথমে ভোটের আগে মানুষকে সবাই পাবে বলে ভোটটা নেওয়ার পর, ভোটের পর এখন যদি কন্ডিশন অ্যাপ্লিকেবল হয়, তাহলে সেটা মানুষের সঙ্গে প্রতারণা। নেতাজিকে যেভাবে অসম্মান করেছেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ, ক্ষমার অযোগ্য। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা দরকার, এবং বিজেপি দলগতভাবে, কোনো ব্যক্তি নয়, দলগতভাবে তাকে নিন্দা করলো কিনা, কড়া ব্যবস্থা নিল কিনা, বহিষ্কার করলো কিনা, সাসপেন্ড করলো কিনা, এর তো কোনো সাড়াই পাওয়া যাচ্ছে না। তাদের এমপি, তো তারা সেই এমপি যখন এই ধরনের কাণ্ডখানা করে বসে আছেন, নিশ্চয়ই তারা হয়তো জানতেন না যে আগে তাহলে মানে কোনো দলই এই ধরনের লোককে তো কেউ সাপোর্ট করবে না, কিন্তু এখন যখন করেছে, তো তার তো দলের তরফে একটা কড়া ব্যবস্থা বা কড়া নিন্দা হওয়া উচিত। এবার তার কিছু সাগরে নেতাজিকে নিয়ে মিম করছে, নেতাজিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায়, এদের প্রত্যেকের এগেনস্টে ব্যবস্থা হওয়া উচিত। সুভাষচন্দ্র বসুকে যারা অপমান করবে তাদের বিরুদ্ধে অবিলম্বে একেবারে ফৌজদারি পদক্ষেপ হওয়া উচিত। সস্তা জনপ্রিয়তা পাওয়া আমি বলতে পারবো না ভদ্রলোক কেন এটা বলতে গেলেন, পাগল না মাথা খারাপ। নেতাজি, আজাদ হিন্দ ফৌজ, স্বাধীনতা সংগ্রাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, দল মত নির্বিশেষে সবাই তাকে সম্মান করে। আর ওই ভদ্রলোকও তো ওই এলাকার একটা প্রভাবশালী, সম্মানজনক, সব দলই সম্মান তাকে করেছে। কিন্তু হঠাৎ
অন্য অন্য ইস্যুতে কোনো মত পার্থক্য হতে পারে, এলাকার উন্নয়নের ইস্যুতে মত পার্থক্য হতে পারে, রাজনীতির ইস্যুতে মত পার্থক্য হতে পারে, হঠাৎ তিনি কাদের হাতে তামাক খেয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করতে নামলেন। আমার ধারণা এটা তো মানে যে কোনো দল, সব দল, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিয়েছেন, বিজেপির নেতারাও অনেকেই নিন্দা করেছেন, সিপিএম নিন্দা করেছে, যদিও তারা আগে একসময় নেতাজিকে তোজোর কুকুর বলেছিল, যাই হোক এখন নিন্দা করেছে, কংগ্রেস নিন্দা করেছে। তো উনি হঠাৎ এই ধরনের এই আক্রমণ, তো এটা একটা রহস্য। তাহলে কি কোনো একটা বিশেষ শক্তি এইগুলো করাচ্ছে? কি করে বলতে পারেন নেতাজি এবং আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে এই ধরনের অবমাননাকর, ইতিহাসকে বিকৃত করার কথা একজন মানুষ বলতে পারেন কি করে? ফলে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা হওয়া উচিত, এবং আমরা আশা করব তার রাজনৈতিক দল তারাও যথাযথ একটা ব্যবস্থা তার বিরুদ্ধে নেবে। তিনি এখন হঠাৎ করে জওয়াহরলাল নেহরুর গ্রেফতারি দাবি করছেন, শরৎচন্দ্র বসুর গ্রেফতারি দাবি করছেন, যেটা পুরাতন। আমি বলতে পারবো না এখন হঠাৎ তিনি কেন এগুলো করছেন, তিনি বলতে পারবেন এবং তার এখনকার মদতদাতারা বলতে পারবেন। মানসিক সমস্যা জর্জরিত, সেটা এখন দুম করে একটা লোকের সামনে বলা। এখন নেতাজি, আজাদ হিন্দ ফৌজ, স্বাধীনতা সংগ্রাম, এদেরকে যদি কেউ অসম্মান করেন, তার মানসিক ভারসাম্য এবং স্থিতিশীলতা নিয়ে তো প্রশ্ন উঠতে বাধ্য। আমরা বঙ্গবিভূষণে যে আগের সরকার তাকে ভূষিত করেছিল, মানে সেটা কোথাও ছিল। দেখুন, সবাই যদি ভবিষ্যৎ হতো তাহলে বিজেপিও তাকে নিশ্চয়ই সংসদে পাঠাতো না। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিজেপি আমাদের অন্য দল, কিন্তু অনন্ত মহারাজ আগামী অত বছর বাদে নেতাজিকে অপমান করবেন জানলে বিজেপি কেন, কোনো দলই তাকে সম্মানও দিত না, কিছুই করতো না। এখন একজন লোক হঠাৎ এইসব বলতে শুরু করেছে, ব্যবস্থা, নিন্দা, সমালোচনা, সে ব্যাপারটা তো এখন আসবে, আগে কে কিভাবে বুঝবে? এই নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে পদক্ষেপ, সেই পদক্ষেপটি কি বলতেন? কোন নেতাজি সেবা, তার সঙ্গে অনন্ত মহারাজের কোনো সম্পর্ক নেই। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা করেছে, নেতাজি সেবা কেন্দ্র ইত্যাদি, এটা বিধায়কদের জন্য করেছে, কিন্তু বিধায়কদের কাজ আমরা সব জায়গায়, মানে শুভেন্দু অধিকারী বলুন বা না বলুন, বিধায়করা বা যারা আমরা রাজনীতি করি বা যারা রাজনীতি করি না, কার্যত আমরা তো সকলেই নেতাজির ভক্ত। মানে উনি বলবেন তারপর নেতাজির ছবি আমরা টাঙাবো, এরকম কোনো ব্যাপার নেই। সংসদে এমপিরা সেক্রেটারিয়েট বা অফিস চালাবার জন্য যে আর্থিক সাহায্য পায়, এমএলএদের সেটা থাকা উচিত। তার সঙ্গে কোনো শর্ত আরোপ করা বাঞ্ছনীয় কিনা সেটা দেখা উচিত, কিন্তু নেতাজির ছবি সব জায়গায় রাখা উচিত। না, রাতের প্রশাসনিক পদক্ষেপের কথা বলেছেন, নেতাজিকে অপমান করলেন, সেই 100%। এবং গোটাটা হয়েছে কয়েকদিন ধরে, এই অনন্ত মহারাজ যেটা চালিয়ে যাচ্ছেন। যেদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্যামবাজারে গেছেন, বর্তমান মুখ্যমন্ত্রী এবং সরকার তারপর সেই ধাক্কা খেয়ে জেগে উঠেছেন যে ব্যবস্থা নেওয়া উচিত। অনন্ত মহারাজ যখন থেকে এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছেন, নেতাজিকে অপমান করে যাচ্ছেন, তখনও পর্যন্ত কিন্তু বিজেপির কোনো নেতা, কোন সরকার, কোন মুখ্যমন্ত্রী একটি শব্দ বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিতে গেলেন এবং প্রতিবাদ করলেন, তারপর এখনকার রাজ্য সরকারের ঘুম ভেঙেছে। রাষ্ট্রের নাম আমরা মনে করি পশ্চিমবঙ্গের নাম বাংলা হওয়া উচিত। তার কারণ হচ্ছে, এই বাংলা হওয়াটার একটা টেকনিক্যাল কারণ হচ্ছে, পশ্চিমবঙ্গের যেমন একটা রাজনৈতিক নামকরণের ইতিহাস আছে, তেমনি বাংলারও একটা গভীর ঐতিহাসিক তাৎপর্য আছে। বাংলা মানে একটা, এই বাংলা ব্র্যান্ডটা, এটা মানে ইতিহাস, সংস্কৃতি, ভাষা সমস্ত মিলিয়ে এই বাংলা ব্র্যান্ড। আর প্রশাসনিক দিক থেকে সর্বভারতীয় ক্ষেত্রে যখন অল পার্টি কোনো মিটিং হয় বা অল স্টেটস কোনো মিটিং হয়, এই ওয়েস্ট বেঙ্গলের ডব্লু বললে আমাদের একেবারে শেষের দিকে বলতে হয়। আমাদের মন্ত্রীরা, আমাদের আমলারা, আমাদের সচিবরা সকাল 10টায় যখন মিটিং হয়, সন্ধ্যে 7টায় যখন ডব্লু দিয়ে ওয়েস্ট বেঙ্গল বলতে ওঠে, তখন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ওগুলো শোনার জায়গায় অনেক জায়গায় থাকেন। কিন্তু বাংলা বা বি দিয়ে শুরু হলে সেটা একেবারে প্রথম দিকে যখন মিটিং এ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একেবারে প্রাণবন্ত ভাবে মিটিংটা চলে, তো সেখানে অনেক সুন্দরভাবে নিজেদের বক্তব্যটা রাখা যায়। ফলে এই সমস্ত দিক বিবেচনা করে বিশেষজ্ঞদের মতামত নিয়ে এই বাংলা নামটা করা হয়েছিল। ফলে
এবং এটা অ্যাবসলিউটলি বিধানসভার বিষয়। শুধুমাত্র পার্লামেন্টে বললেই তো আর রাজ্যের নামকরণ হয় না। দেখুন, যদি এইটা একেবারে রাজনৈতিক ভাবে একটা ব্যবহার চলছে গোটা জিনিসটা, পুলিশকে সম্পূর্ণভাবে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হচ্ছে। একটা পলিটিক্যাল লাইন মাননীয় মুখ্যমন্ত্রী বা তার দল একটা স্থির করে দিচ্ছে, এবং এই যে কেস ফাইল খোলা হচ্ছে, ধরা হচ্ছে, একটা দিকে চলে যাচ্ছে। আর এই যখনই বুঝবেন মুখ্যমন্ত্রী বলছেন কেস ফাইল, ওটা বুঝে নেবেন ওটা হচ্ছে মিসড কল, যে আমাদের দিকে চলে আসুন, অথবা ভালো তৃণমূলে চলে যান, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে সরে যান, তাহলে আর আপনার এগেইনস্টে কেস ফাইল হবে না। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন তারাতলায় কার সই আছে, অ্যারেস্ট কিন্তু হয়নি। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে সাংবাদিকদের বলেছেন কসবায় কে আর কার ছেলে 80 থেকে 90টা বেআইনি কনস্ট্রাকশন করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা হয়নি। এগুলো হচ্ছে মিসড কল, কারণ মুখ্যমন্ত্রী বলার পরে চাপে পড়ে গিয়ে বাঁচতে এরা ওই বালিশ শিবিরে বা অমুক জায়গায় বা দিল্লির গদ্দারদের সঙ্গে চলে যাচ্ছে। ফলে মুখ্যমন্ত্রী যখনই এই ধরনের একটা ফাইল খোলা একটা ঘোষণা করেন, তখন হচ্ছে সেই এলাকায় উনি মিসড কল দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সঙ্গে থাকলে পুলিশ দিয়ে হ্যারাস করাবো, তোমরা ডিস্টেন্স তৈরি করো, অন্যদিকে যাও। ওপর থেকে নিচ, সাংসদ থেকে বিধায়ক, বিধায়ক থেকে কাউন্সিলর, কাউন্সিলর থেকে পঞ্চায়েত, পঞ্চায়েত থেকে বুথ কর্মী, একেবারে এই ধরনের মিসড কলের উপর পুলিশকে ব্যবহার করা হচ্ছে। যেমন একাডেমি অফ ফাইন আর্টস একটা স্বতন্ত্র বিষয়, ওখানে কিন্তু গত সরকারও কেউ নীল সাদা করতে যায়নি। একাডেমি অফ ফাইন আর্টস একটা স্বতন্ত্র বিষয়, সেখানে গেরুয়া যারা করতে গেছিলেন আমার মনে হয় সেটা ঠিক কাজ করেননি। আবার একাডেমিতে যারা থাকেন, কাজকর্ম করেন, চর্চা করেন, তারা সেটাকে সাদা করে দিয়েছিল, আবার সেটা জোর করে গেরুয়া করা হচ্ছে। তো এই যে গেরুয়াকরণের আধিপত্য, এটা যদি সাংস্কৃতিক কেন্দ্রগুলোর উপর চাপিয়ে দেওয়া হয়, আমি স্থির বিশ্বাস, এটা আমরাও যেমন বিরোধিতা করছি, আমি সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাচ্ছি বা আমার সঙ্গে একাধিক ব্যক্তির কথা হয়েছে, যারা বিজেপি করেন বা বিজেপি সমর্থক, তারাও কিন্তু অনেকে এটা একেবারেই পছন্দ করছেন না। একাডেমি অফ ফাইন আর্টস তাদের মতো করে চলুক, তার রং তাদের মতো করে চলুক, আমরাও কেউ ওখানে নীল সাদা করতে যাইনি, তো ওখানে কেন গেরুয়া করতে যাওয়ার দরকার আছে? তথাগত রায় বলছেন যে সিলেবাস থেকে সুকান্ত ভট্টাচার্যকে বাদ দিয়ে দেওয়ার কথা, গোপাল পাঠা এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ইমপ্রুভ করার কথা, এবং একই সঙ্গে বলছেন যে রবীন্দ্রনাথের মতো অত সমতুল্য নন নজরুল, তাকে জোর করে গণপতি বানান। দেখুন, তথাগত রায় এই ধরনের ভারসাম্যহীন কথাবার্তা বললে একটা বয়স্ক লোক, এগুলো কোনো কাজের কথা হলো? নিশ্চিতভাবে একটা সরকার, নতুন সরকার এসছে, তারা সিলেবাস কমিটি আছে, তারা নিশ্চিতভাবে কিছু তাদের অধিকারের মধ্যে রয়েছে কি করবেন না করবেন। সব ব্যাপারে সমর্থন বা সব ব্যাপারেই প্রতিবাদ, এগুলোর যেমন জায়গা নেই। তারা কারোর নাম ঢোকাতে পারেন, কতটা প্রয়োজন কতটা প্রয়োজন নয় সেটা সময় বিচার করবে, বিশেষজ্ঞরা, শিক্ষাবিদরা বিচার করবেন। কিন্তু যাদেরকে নজরুল, বিদ্রোহী কবি নজরুল ইসলামকে উনি খাটো করতে বা অসম্মান করছেন, এদেরকে এই তুল্যমূল্য দাঁড়িপাল্লায় ফেলা উচিত নয়। রবীন্দ্রনাথ তার জায়গায় নোবেলজয়ী রবীন্দ্রনাথ, আবার কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, তিনিও আমাদের অন্তরে। আরে তথাগত রায় ধর্মে মুসলমান, কাজী নজরুল ইসলামের লেখা শ্যামা সঙ্গীত এখনো পর্যন্ত মা কালীকে উৎসর্গ করা গানগুলো সব থেকে সেরা। আপনার হিন্দু ডিকশনারিতে এগুলো পড়বে না। নজরুল ইসলামের লেখা শ্যামা সঙ্গীত শুনুন। বলে যেগুলিকে ওনারা ছোট করতে, বাদ দিতে, এভাবে হয় না। আপনি একটা ফেসবুকে পোস্ট করেছেন বড় নেতাকে দেখিয়ে দেবো, দেখা তো কি করতে চেয়েছে। না না, ও তো বালিশ তো ওর তো কিছু নেই, বালিশের তো গেঞ্জি জামিয়া ছাড়া কিছু নেই। তো এবার ওকে তো ওর এখন যারা মদতদাতা, এখন বিজেপির যারা সরকারে আছেন, তো এখন তৃণমূলকে ডিস্টার্ব করার জন্য ওই পুলিশ দিয়ে কখনো এমপিদের কখনো এমএলএদের যে বলা হচ্ছে না, দিল্লিতে গেলে ও পাশে চলো, আর রাজ্যে এমএলএ হলে
একটু ওই চাটনের সঙ্গে যোগাযোগ রাখো। আরে চাটন ভাবছে ও একটা নেতা হচ্ছে, তো ওকে তো সকাল বিকেল ফোন করে বলতে হচ্ছে, হ্যালো চাটন বলছি, একটুখানি পুলিশ দিয়ে এমএলএদের চাপে রাখুন যাতে আমার সঙ্গে যোগাযোগ করে, তারপর আমি বড় নেতা হয়ে দেখিয়ে দেবো। শেক্সপিয়ার বলেছিলেন বলেই একটা কোট। আপনার বাড়ি এবং পার্টি অফিসে গতকাল রাতে আমার বাড়ি, পার্টি অফিস এবং আমি যেখানে বসি আমার পাড়ার ক্লাব, সেখানে অসভ্যতা করার জন্য ভাড়াটে সুপারি দিয়ে কয়টা বচ্চাতকে পাঠানো হয়েছিল। তারা অসভ্যতা করেছে। ঘটনাচক্রে আমি সে সময় আপনাদের একটি মিডিয়ার একটি চ্যানেলে আমি লাইভে ছিলাম। আমি তখন খবর পাই, আমার পাড়ার লোক, প্রতিবেশীরা, রাজনৈতিক সহকর্মীরা এবং অরাজনৈতিক দাদা বন্ধুরা সবাই আগলে রেখেছিলেন। পার্টি অফিসে দিদির ছবি, আমাদের ছবি সব ভেঙেছে। এরা কে কোথা থেকে এসছে মোটামুটি পাওয়া গিয়েছে। এইসব ভাড়াটে পয়সা দিয়ে পাঠানো হয়েছিল এবং এরা যে কোন প্যাটার্নে কোন গ্রুপ কাজ করে তার কিছু কিছু খবর আমাদের কাছে আসে। আমরা জানি যে সেগুলো সব এসব কিছু হয়েছে। কে বা কারা এর পেছনে রয়েছে? আমি এক্ষুনি নাম বলছি না, আমি অফিসিয়ালি পুলিশে সমস্ত রকম কমপ্লেন, নারকেলডাঙ্গা থানা, ডিসিএসটি, পুলিশ কমিশনার, আমি সব চিঠি পাঠিয়ে দিয়েছি এবং কলকাতা পুলিশকে ট্যাগ করে তো আমি এক্সও করেছি। হ্যাঁ, ওই তো যারা ইয়ে করেছে, যারা ওই আমার বাড়িতে হামলা টামলা করে গেছে, তো তার ভিডিওটা তো দেখলাম। ওই বিচিত্র পরচুলা সুদীপ ব্যানার্জির একটা চামচা আছে বাপি বলে, তো সে তো দেখলাম একটা গ্রুপে প্রচার করার দায়িত্ব নিয়েছে। তো আমি সেটা তো আমার কাছে, আমি ওই গ্রুপে নেই, কিন্তু আমার কাছে সেই স্ক্রিনশট এলো না। ওখানে সবাই আমার চেয়ারম্যান বসে আছে। ওই সারা পৃথিবী বলবে। আচ্ছা এক মিনিট, বাংলায় যাচ্ছে একটু। আচ্ছা শুনুন, আমি একজন সদস্য হিসাবে আমি বিধানসভার পুরো নগর উন্নয়ন দপ্তরের যে স্ট্যান্ডিং কমিটি আছে সেখানে আমি এসেছিলাম। আমি শুধু আমার অংশটুকু বলবো, বাকিটা আমাদের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তিনি আপনাদের জানিয়ে দেবেন। যেহেতু এটা একটা বৃষ্টি বাদলা এই ধরনের একটা বিষয়, ফলে এই নিকাশি নিয়ে খুব বিস্তারিত যেটুকু যা আলোচনা করেছেন সেটা চেয়ারম্যান বলবেন। আমি শুধু এইটুকু বলি, আমি চেয়ারম্যানকে এবং মিটিংকে অনুরোধ করেছিলাম যে কলকাতা শহরের যেসব জায়গাগুলোয় কাজ চলছিল অথচ প্রবলভাবে জল জমে, তো সেই জায়গাটা যদি চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি ভিজিট করে এবং সেখানে সরকারি দপ্তরের অফিসারদের আনা হয় যে দীর্ঘদিন ধরে এই কাজটা হয়েই চলেছে, আমরা জানি নিচু এলাকা, বাট এটা কি করে হতে পারে, তো সেটা চেয়ারম্যান সম্মত হয়েছে, কমিটি সম্মত হয়েছে। ফলে আমরা স্পট ভিজিটও করব এবং সরকারি অফিসারদের আমরা ডাকবো। ডেট কবে কি হচ্ছে আমি ঠিক জানি না, ওটা চেয়ারম্যান জানিয়ে দেবেন। আমরা মধ্য কলকাতা, উত্তর কলকাতার আমার স্ট্রিট ঘিরে যে ঋষিকেশ পার্ক ঘিরে যে একটা জল জমার সমস্ত ব্যাপার, পাম্প তৈরি হচ্ছে, কি অবস্থা, কি আমাদের টিম স্ট্যান্ডিং কমিটি রাস্তায় নেমে কাজ করবে। আমরা পরিষ্কার বলেছি স্ট্যান্ডিং কমিটি এখানে অত্যন্ত সক্রিয়ভাবে, এবং আমার খুব ভালো লেগেছে যে চেয়ারম্যানও কিন্তু এ ব্যাপারে স্ট্যান্ডিং কমিটির সদস্যদের, যে এটা শুধু কাগজে কলমে স্ট্যান্ডিং কমিটি থাকবে না, আমরা কিন্তু একটা এফেক্টিভ স্ট্যান্ডিং কমিটি করার চেষ্টা করব। ফলে এক হচ্ছে ওইটা, দুই হচ্ছে আমি চেয়ারম্যানকে একটা অনুরোধ করেছি যে আমাদের সুভাষ সরোবর সেটা নতুন করে সৌন্দর্যায়ন, পরিকাঠামো কি করা যাচ্ছে, কেএমডিএ কে যদি একটা ডাকা যায় যে ওরা কি প্ল্যান করছে সেই অনুযায়ী আমরা করব। আর 3 নম্বর আমার পার্ট, বাকিগুলো আমি বলবো না, অনেক বিধায়ক বিকাশির বলেছেন, সেটা চেয়ারম্যান বলে দেবেন, যে 57 নম্বর ওয়ার্ড মধ্য কলকাতা বাইপাসের ধারে, ওখানে ব্যাপকভাবে জলাজমি বুঝিয়ে বেআইনি বাড়ি বহু অভিযোগ আমি পাচ্ছি বা পেয়েছি। 57 নম্বর ওয়ার্ড, তো এবার ওখানে প্রচুর বেআইনি বাড়ি হয়েছে। তারপর কোঅপারেটিভ সোসাইটিতে ওখানে নাম হস্তান্তর করাতে গেলে ব্যাপক অনিয়মের অভিযোগ এসছে। ফলে ওখানে জমির ক্যারেক্টার কি ছিল, যে বাড়িগুলো হয়েছে তার সব সিসি আছে কিনা, সেটাই পুরো নগর উন্নয়ন দপ্তর খতিয়ে দেখবে।
আমি ধন্যবাদ দিচ্ছি চেয়ারম্যানকে। আমাদের সিদ্ধান্ত হয়েছে কনসার্ন ডিপার্টমেন্ট গুলোতে আমরা রিপোর্ট চেয়ে পাঠাচ্ছি। एकेडमी ऑफ फाइनेंस है, एकेडमी ऑफ फाइनेंस लास्ट 3 दिन में আরে আমরা তিনটে দাদাগিরি আজ এখানে বসে আছি, আমার তাড়াতাড়ি না ছাড়লে তিনজনের দেরি হবে। सुना था एकेडमी ऑफ फाइनेंस में लास्ट 3 दिन में देखिए एक बार कलर चेंज हुआ। देखिए एकेडमी ऑफ फाइनेंस एक कल्चरल सेंटर है। हम लोगों भी लास्ट 15 इयर्स में कभी ब्लू एंड व्हाइट नहीं किया था, क्योंकि एक सेपरेट आइडेंटिटी है ये एकेडमी ऑफ फाइनेंस का। तो ये भाजपा वहां पर गेरुआ कर दिया था, तो इसका कोई जरूरत नहीं था। और एकेडमी ऑफ फाइनेंस में जो लोग वहां पर चर्चा करता है वो लोग व्हाइट कर दिया था, कल रात फिर से उस पर गेरुआ कर दिया गया। तो हमारा इंफॉर्मेशन जो है भाजपा का कई लोग ये सपोर्ट नहीं करता है, ये एकेडमी ऑफ फाइनेंस उसको उनका आइडेंटिटी उनका एक अपना तरीका है, वो कल्चरल सेक्टर में है, उनको उनकी तरह के तरीके से उनका आइडेंटिटी से छोड़ना चाहिए। ये पूरा हम लोग इंडिपेंडेंट अनबायस्ड इंक्वायरी डिमांड कर रहे हैं। एनआरएस में जो एक नर्स का अनफॉर्चुनेट अननेचुरल डेथ हुआ है, अब देखिए अभया का साथ भी वो हुआ था और ममता बनर्जी का पुलिस विद इन 24 आवर्स वो कल्प्रिट को अरेस्ट कर लिया था। बाद में तो वो लोग हाई कोर्ट चला गया और सीबीआई ले लिया, बाकी तो सीबीआई जाने। तो अभी यहाँ पर सेम एक केस हुआ, वहां पर अननेचुरल डेथ क्यों हुआ, अभी हम लोग इसमें कोई पॉलिटिकल चर्चा हम लोग नहीं चाहते। पुलिस एडमिनिस्ट्रेशन देख रहा है, उनका रिलेटिव क्या बोल रहा है, हम लोग भी वो इंफॉर्मेशन गैदर कर रहे हैं। निर्मल घोष जो अरेस्ट हुआ है, आई शैल नॉट डिफेंड हिम। निर्मल घोष जो अरेस्ट हुआ है, हम कोई डिफेंड नहीं करेंगे, हम कोई उनका तरफ से कोई स्टेटमेंट नहीं देंगे। ये लॉ विल टेक इट्स ओन कोर्स। निर्मल घोष जी और उनका जो लॉयर है वो उनका सब्जेक्ट है, हमारा सब्जेक्ट नहीं है। लेकिन एक पॉइंट है, तो सीबीआई क्या कर रहा था, ये इंक्वायरी तो सीबीआई का पास था, तो सीबीआई क्या ये क्रिमिशन का पार्ट इन्वेस्टिगेट नहीं किया? 3 कोर्ट ये पूरा मॉनिटर किया, ट्रायल कोर्ट, हाई कोर्ट और सुप्रीम कोर्ट। इन 3 कोर्ट में सब पार्टी सब एलिगेशन दिया था, उनके बाद भी तो अरेस्ट नहीं हुआ था। तो अरेस्ट ये इन्वेस्टिगेशन के हित के लिए अरेस्ट या भाजपा का सेट कर दिया नैरेटिव एस्टेब्लिश करने के लिए अरेस्ट, ये देखना पड़ेगा। इसके बाहर में मैं कोई निर्मल घोष का डिफेंस में एक शब्द भी नहीं बोलूंगा। अन्नपूर्णा योजना में कहा गया है 10,000 से ज्यादा इनकम होने वाले को पैसा नहीं दिया। देखिए ये सरासर ये पूरा पब्लिक का साथ इलेक्शन चीटिंग है। ये तो अगर कोई किसी स्कीम डिक्लेयर कर रहे हो, आप फॉर्म फिलअप कर रहे हो, अगर कोई आपको कंडीशन देना है तो आप इलेक्शन के पहले बोलना चाहिए, इलेक्शन का पहले बोलना चाहिए। अगर हम सत्ते में आए तो ये अन्नपूर्णा योजना होगा और इसका ये कंडीशंस एप्लीकेबल है। तो तब आप लोग बोला था जो लोग लक्ष्मी भंडार मिलता है सब दुगना हो जाएगा, और अभी आप लोग पूरा एक सेक्शन एलिमिनेट कर दिया है, आप वो कंडीशन अप्लाई कर रहा है, ये तो पब्लिक का सब इलेक्शन चीटिंग हो गया है। थैंक यू। राज्यों का नाम चेंज करके जो सभी देखिए हम लोग बांग्ला नाम का फेवर में है, क्योंकि ये सब स्पेशलिस्ट जो है एडुकेशनिस्ट जो इतिहास स्पेशलिस्ट है सबका ये रिकमेंडेशन था। वेस्ट बंगाल एक नाम है, उसका भी हिस्टोरिक सिग्निफिकेंस है और बांग्ला नाम का भी सिग्निफिकेंस और एक प्रैक्टिकल इम्प्लीमेंटेशन का ये तरीका है। देखिए अभी जब दिल्ली में कोई ऑल स्टेट प्रोग्राम होता है, मीटिंग होता है, तो क्या होता है कि ये वेस्ट बंगाल डब्ल्यू एकदम लास्ट में आता है। हमारा जो मिनिस्टर, हमारा जो सेक्रेटरी, हमारा जो ब्यूरोक्रेट्स जो बोलना है, तो पूरा मीटिंग सुबह 10 से लेकर रात 10 बज जाते हैं तो डब्ल्यू नहीं आता। तो अगर बांग्ला हो जाएगा तो एकदम इम्पोर्टेंट गेस्ट के सामने
पॉलिसी मेकर लोगों के सामने हम हमारा बंगाल से बोल सकता है, डिमांड्स प्लेस कर सकता है। तो इसीलिए एक हिस्ट्री का पार्ट है, सिग्निफिकेंस का पार्ट है, और दूसरा ये प्रैक्टिकल पार्ट है। ये नाम बांग्ला ही होना चाहिए और ये पूरा असेंबली का मैटर है। नेताजी सुभाष चंद्र बोस का खिलाफ में ये अनंत महाराज जो कर रहे हैं, भाजपा को तुरंत एक्शन लेना चाहिए, और नॉट ओनली पार्टी एक्शन, उसका खिलाफ एडमिनिस्ट्रेटिव एक्शन होना चाहिए। ये अनंत महाराज जिस तरह नेताजी सुभाष चंद्र बोस को इंसल्ट किया, अब देखिए यहाँ का स्टेट गवर्नमेंट भी तो पूरा चुप था। ममता बनर्जी संभाजर वहां पर नेताजी स्टैचू में गए, तो अभी ये नया चीफ मिनिस्टर उनको बोलना पड़ रहा है, कुछ करना पड़ रहा है। तो भाजपा तो पूरा चुप था, वो तो इंडल्जेंस दे रहे थे ये अनंत महाराज को, और अनंत महाराज का जो फॉलोअर्स जो नेताजी के नाम पे मीम कर रहा है, इस सब का खिलाफ एक्शन चाहिए। थैंक यू।